raise your right hand and repeat after me. I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I will faithfully execute. That I will faithfully execute. The office of President of the United States. The office of President of the United States. So help me God. Congratulations, Mr. President. বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। অগাস্টে নতুন স্বাধীনতা এসেছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ সেরকমই বিশ্বাস করেন। নতুন ছেলেমেয়েদের চোখে এখন রাষ্ট্র মেরামতির স্বপ্ন। স্বপ্নের বাংলা গড়তে যেমন নির্বাচিত উন্নত প্রশাসন প্রয়োজন, তেমনি প্রয়োজন হয় কর্মসংস্থান এবং উৎপাদন শিল্পের জোয়ার। প্রয়োজন হয় মজবুত সরকারি অর্থভাণ্ডার। বাংলাদেশের আর্থিক উন্নয়নের অনেকটা নির্ভর করে বিদেশি বিনিয়োগ এবং সাহায্যের উপর। কিন্তু ট্রাম্পের ক্ষমতা দখলে সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিশ্বের বাকি দেশগুলোর মতো আর্থিক কোপ পড়তে চলেছে বাংলাদেশের উপরেও। ওয়াশিংটন জানিয়েছে আপাতত আগামী 3 মাস বাংলাদেশের সব রকম অর্থনৈতিক সাহায্য স্থগিত। অর্থাৎ ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID নামের স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশকে আর 1 পয়সাও অনুদান দেবে না, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের মধ্য এবং নিম্নবিত্তের উপর। হাজার হাজার চাকুরিজীবীর ভবিষ্যৎ সংশয়ে। নারী উন্নয়ন, স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রের একাধিক প্রকল্পের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির জন্য কি কি সমস্যায় পড়বে পড়শি দেশ? বাংলাদেশ থেকে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন গবেষক এবং লেখক আলতাফ পারভেজ। ট্রাম্পের এই ঘটনায় বা USAID যে নির্দেশনা দিল, তাতে এই 2 খাতেই কিন্তু প্রতিক্রিয়া ঘটবে। তার মধ্যে সরকারি খাতে প্রতিক্রিয়াটা হবে ব্যাপক এবং বেসরকারি খাতে হবে অর্থের অঙ্কে অল্প, কিন্তু সামাজিক অর্থে এটাও এখানেও ব্যাপক। যেমন ইতিমধ্যে অনেক সংগঠনকে বলে দেওয়া হয়েছে, তোমরা কর্মীদের ঘরে থাকতে বলো, ঘরে থেকে কাজ করতে বলো 3 মাসের জন্য হলেও। এইটা বুঝতে হবে যে অনেক সংগঠনই 3 মাস মানে অর্থ সহায়তা ছাড়া তাদের কাজ চালিয়ে নিতে পারবে না। ইতিমধ্যে যারা কিছু ফান্ড আছে তারা কর্মীদের বেতন দিতে পারবে, হয়তো বলছি, কিন্তু দীর্ঘমেয়াদে এটা চালিয়ে নিতে পারবে না। এখানে সবচেয়ে ভালো বেতনের কর্মীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। এই কর্মীরা বড় অংশ মধ্যবিত্ত সমাজের, শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মানুষ, ফলে এই ক্ষতিটা হবে মধ্যবিত্ত সমাজ। কিন্তু এই প্রকল্পগুলো তো পরিচালিত হয় মূলত নিম্নবিত্ত মানুষের জন্য প্রধানত। কিছু কিছু প্রকল্প গ্রামে, স্বাস্থ্য বিষয়ে, নারী উন্নয়ন বিষয়ে, সেগুলো সরাসরি ওই নিম্নবিত্ত পরিবারের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আবার তরুণদের নিয়ে কিছু প্রকল্প আছে, সম্ভবত তরুণদের ওরা বলে স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ নানা ধরনের প্রশিক্ষণ দেয়। সেখানে শহরে তরুণরাও ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সেটা হবে প্রধানত নিম্নবিত্ত পরিবারের, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। তার মানে কর্মীর দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত বা উচ্চ শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের মানুষ, যারা মায়না কমে যাবে বা চাকরি হারাতে পারে যদি 3 মাস পরেও এটা এভাবে চলে। আমেরিকা বরাবরই বিশ্বের সবচেয়ে বড় দাতা। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী আমেরিকার এই অনুদান কাজে লাগে খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ, জ্বালানি এবং মানবিক সহায়তায়। এই অর্থ কাজে লাগানো হয় বাংলাদেশের গণতন্ত্র এবং শাসন ব্যবস্থার উন্নয়নেও। এর বাইরে রোহিঙ্গাদের জন্য আর্থিক অনুদান দেয় আমেরিকা। রোহিঙ্গাদের অনুদান বন্ধ না করলেও আগামী 90 দিন খাদ্য নিরাপত্তা এবং কৃষি, পরিবেশ, জ্বালানি, স্বাস্থ্যসেবা, শিক্ষার মতো বিষয়ে কোনো অর্থ সাহায্য করবে না USAID। মোহাম্মদ ইউনুস প্রথম থেকে ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল। ডনের সরকারের ঘোষণা, আমেরিকা লাভবান হবে না এমন কোনো বিষয় আর আর্থিক সাহায্য নয়। আগস্ট অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র মেরামতির কাজে হাত দেয়, অর্থনৈতিক সংস্কারের পদক্ষেপ করতে শুরু করে। তখনই সামনে বড় চ্যালেঞ্জ। USAIDর যে 2 ধরনের সহায়তা আছে বাংলাদেশে, একটা হলো বেসরকারি পর্যায়ে,
একটা হলো সরকারি পর্যায়ে। আসলে যদি অর্থের অঙ্কে তুলনা করেন, সরকারি পর্যায়ে সহায়তাটা বেশি। বিশেষ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশে ইউএসএআইডির প্রচুর সহায়তা আছে। গণতন্ত্র বিষয়ক বা শিক্ষামূলক একটা প্রকল্প হয়তো কিছুদিন স্থগিত করা যায়, কিন্তু স্বাস্থ্য বিষয়ক একটা প্রকল্প তো, এবং ডায়রিয়ার মতো বিষয় বা কলেরার মতো বিষয়, এই ধরনের বা টিকা দেওয়ার মতো বিষয়, এগুলো বছরে প্রায় প্রতি বছর প্রয়োজন হয়, এবং বিশেষ করে বর্ষায় এটা বিশেষভাবে প্রয়োজন হয়, এবং বলা যায় যে সামনেই গ্রীষ্ম বর্ষা আসছে। ফলে এই ধরনের প্রকল্পে সরকারকে এখন নিজস্ব অর্থায়নে এগুলা চালাতে হবে আর কি। কিন্তু এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ হবে।